যাদবপুরে গেরুয়া সন্ত্রাস, আজও হলো প্রতিবাদ। তবে চাপের মুখে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের কলেজ কর্তৃপক্ষের। যেখানে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালালো, আগুন জ্বলল ক্যাম্পাসে, সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘন্টা? অভিযোগ দায়ের হলো, গ্রেপ্তার কবে? অন্যদিকে যাদবপুর কাণ্ডের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, আর পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের গলায় আবার সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ। এই নিয়ে আমরা আলোচনায় আসবো ছকভাঙা ছটায়। তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যে তথ্য আপনাদের সামনে রাখছিলাম, যে অভিযোগ দায়ের হয়েছে কিন্তু ৩৭ ঘন্টা পর ক্যাম্পাসে এবিভিপির তাণ্ডব চলল। প্রবল সমালোচনার মুখে উপাচার্যের তরফে এফআইআর দায়ের হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্য। চাপের মুখে অবশেষে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ৩৭ ঘন্টা পর পুলিশে অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুর থানায় অভিযোগ দায়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। বুধবার রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বুধবার রাতে একেবারে বহিরাগতরা তাণ্ডব চালালো ক্যাম্পাসের ভিতরে। আমরা সেই ছবি দেখেছি। গতকাল দুপক্ষের মিছিলকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। আমি শুরুতেই আলোচনার জন্য শুভময়দার কাছে যাব। শুভময়দা, আমরা গতকালও যে প্রশ্নটা তুলেছিলাম পুলিশের ভূমিকা নিয়ে, কারণ পুলিশের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে যে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালিয়েছে, তাহলে গ্রেপ্তারি কেন নয়? আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অভিযোগ জানানো হলো, তারপরেও তো সেই প্রশ্নটা রয়ে যাচ্ছে, গ্রেপ্তার কবে করা হবে? হ্যাঁ, দেখুন, এটা একেবারেই একটা নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং তারপর তাদের কিছু কাজ আছে এবং একই সঙ্গে বিভিন্ন গোলমেলে কথা বারবার করেই সামনে আসছে, যার মধ্যে একটা বড় অংশ তৃণমূল কতগুলো ঢুকবে বিজেপিতে, যেমন যাদবপুরে যে গোলমালটা হচ্ছে, যেমন সত্যিকারের কতজনের কাছে বিভিন্ন যে সরকারি সাহায্যগুলো পৌঁছচ্ছে, এই প্রশ্নগুলো ভালো মন্দ দুটো দিকই থাকবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যাদবপুরের বিষয়টি নিয়ে রাজ্য সরকার কিভাবে ভাবছেন, কিভাবে দেখছেন, তাদের মধ্যে দু রকমের ভাবনা আছে। আমরা দেখতেই পাচ্ছি, একজন মন্ত্রী এক ধরনের কথা বলছেন, অন্য মন্ত্রী অন্য ধরনের কথা বলছেন। এই জায়গাটা অবশ্যই যারা প্রশাসনে আছেন, যারা আইনগত ব্যবস্থা নেবেন, তারা তো সকলেই রাজনীতিমুখী, পশ্চিমবঙ্গের সমাজ রাজনীতিমুখী। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশের লোকজন তারা যেভাবে কাজ করবেন, এবং বিশেষ করে এবিভিপি বা সকলেই দায় অস্বীকার করেছেন সেদিন রাতে যারা হামলা চালিয়েছিল তাদের বিষয়ে, কিন্তু একই সঙ্গে এই হামলাটিকে অনেকটাই বিজেপি উদযাপনও করেছে, এটাও বলা যেতে পারে। এরকম হামলা আবার হতে পারে, তাদের বিধায়িকা বলেছেন। ফলে সত্যিকারের পুলিশের পক্ষে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, এবং অবশ্যই বিজেপির প্রতিনিধিরা কথা বলতেই পারেন, সিপিএম এর সময় কি এরকম ছিল না? অবশ্যই ছিল। তৃণমূলের সময় কি ছিল না? আরও বাড়াবাড়ি হয়েছিল। বিজেপির সময় কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। এটাই তো আমাদের বাংলার ট্র্যাডিশন, যে এই ধরনের কোনো অভিযোগ বা এই ধরনের বিষয় করার সময় তার আগে বিভিন্ন রাজনীতির বিষয় মাথায় রাখতে হয়। এবার একটা কলেজ, সেখানে তো সকলে দেশদ্রোহী নয়, এর মধ্যে সকলেই বুঝে গেছেন, সকলেই জানেন যে পুরোটা দেশদ্রোহিতার বিষয় এখানে নেই। যাদবপুরের হাজার হাজার ছাত্র, তারা সকলে কি দেশদ্রোহী নাকি? তারা সরকারের দায়িত্বপূর্ণ জায়গায় আছেন। ফলে কিন্তু তারা যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, খুব চটজলদি, খুব তাড়াতাড়ি পুলিশের কাছে যাওয়া, কমপ্লেন করা, এগুলো না রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে কোনো বিষয় নিয়ে কোথায় সভা করতে পারছি না, কোর্টে চলে যাওয়া অনেক ভালো পারেন। যাদবপুরের যে অধ্যাপক আছেন, প্রশাসক আছেন, ছাত্রছাত্রীরা আছেন, তাদের বেশিরভাগ অংশ তো এত বুদ্ধিমান, এত কর্মঠ নয় যে চট করে পুলিশে চলে গেল, চট করে এফআইআর করলো, পুলিশ সঙ্গে সঙ্গে কাজ করলো। তারা তো কোনো প্রভাব খাটাতে পারেন না। প্রভাব তো খাটান রাজনৈতিক দল, প্রভাব খাটাবেন বিজেপির বিধায়িকা, যিনি এসে বলছেন সব তাণ্ডব চালাবেন বা এই ধরনের, তাঁদের ক্ষমতা আছে। যাদবপুর কি করে পারবে? আর পুলিশ যাদবপুরের কথা শুনবেই বা কেন? যাদবপুরের ছাত্র, যাদবপুরের শিক্ষক, তাদের কথা শুনবে কেন? শাসক বিজেপি, তাদের কথা শুনবে। ফলে আজকে বিজেপি যদি সত্যি মনে করে, যারা ক্ষমতায় আছেন, যে যারা রাতে ঢুকে উৎপাত করেছে, সংবাদ মাধ্যমগুলো বলছে তাণ্ডব চালিয়েছে, বিজেপি যদি চায়, সরকারে যারা আছে তারা যদি চায়, তবে এর বিচার হবে, না হলে বিচার হবে না। আমরা তো রাজনীতির হাতে বহু বছর ধরে এই পশ্চিমবঙ্গে বন্দী হয়ে আছি। বিজেপি সরকার একেবারে সেই ধারাটিই বজায় রেখেছেন। একেবারে শুভময়দা, আমি এই জায়গা থেকে ঠিক তখন যেরকম আপনাদের বলছিলাম যে অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, তিনি সমালোচনায় সরব হয়েছেন। যাদবপুরে যেভাবে তাণ্ডব চলেছে, নেতা মন্ত্রীদের একেবারে উল্টো সুর শোনা গেছে অর্থমন্ত্রীর গলায়। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিট খুবই দুর্ভাগ্যজনক। রাজ্যের বদনাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবিও নষ্ট হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নতি সবাই চায়,
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে। যাদবপুর কাণ্ডের পর এইভাবে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। কি বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শোনাবো আপনাদের। দুই গোষ্ঠীর মধ্যে এই ধরনের মারপিটটা is very unfortunate, brings a very bad name to the state. আর যাদবপুর ইউনিভার্সিটির ছবিটাও একটা আবার একটু কিছুভাবে গন্ডগোল করে দেয়। এটা হচ্ছে আমাদের রাজ্যের একটা বড় সেন্টার অফ এক্সিলেন্স। এটার যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে উন্নতি হয়, যাদবপুরের যাতে আরো স্বীকৃতি পায় সারা ভারতবর্ষে, এটা আমরা সবাই চাই। তাই এই ধরনের যে রিলগুলো লোকে ছড়াচ্ছে উত্তেজিত হয়ে, স্টুডেন্টরা অনেকে কি সব বলছে, অনেক সেগুলো কিছুটা একটু কমিক ব্যাপারও আছে। কিন্তু সব থেকে আমার খারাপ লেগেছে যে যাদবপুরের যে এমব্লেমটা, সেটাকে নিয়ে কিরকম ভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি, ওটাকে আবার রিপেয়ার করা যাবে, কিন্তু অসম্মান করা হয়েছে, সেটার কোনো সন্দেহ নেই। আমি এখান থেকে শুভব্রত অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন, এবিভিপি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার। আমি শুভব্রতর কাছে যাব। শুভব্রত, রাজ্যের অর্থমন্ত্রী তিনি যেটা বলছেন সত্যি, যাদবপুর আমার তোমার প্রত্যেকের কাছে, আমাদের এ রাজ্যের কাছে গর্ব, যেখানে মেধাবী পড়ুয়ারা তারা পড়াশোনা করেন। তো সেই জায়গায় এই যে তাণ্ডবটা চললো, তোমরা কি সমর্থন করো? আমরা প্রথম থেকেই বলে এসেছি, যাদবপুরে যে এমব্লেম ভেঙেছে সেই এমব্লেম ভাঙাকে আমরা স্বপন দাশগুপ্তের বক্তব্যের সাথে সহমত। আমরা এই ঘটনা যারা করছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা তীব্র নিন্দা জানাই, আমরা প্রথম থেকে বলছি। এবং আমরা বলছি এই যে নন্দলাল বসুর অঙ্কিত যে যাদবপুরে এমব্লেম, সেই ফলকে পদ্মফুলের পাপড়ি আছে, আর পদ্মফুলের পাপড়ি দেখলে নকশালীদের গায়ে চিরবির করে জ্বালা করে। শুভব্রত, ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আমরা বারবার দেখাচ্ছি, সেখানে তো হাতে পুরো এবিভিপির পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যারা ওই উপরে উঠে মানে একদম তাণ্ডব চালাচ্ছে। হ্যাঁ, আপনি বলবেন, আমি তো জাস্ট অ্যাড করে দিলাম ছবিটা দেখাবার জন্য। এবিভিপির পতাকা নিয়ে যারা যাদবপুর অভিযান করেছে তাদেরকে গতকালকে আমি যাদবপুর অভিযানে ছিলাম, পুলিশ থানার সামনে আটকে দেয়, কিছু সংখ্যাকে ব্যারিকেডের সামনে আটকে দেয়, আর যারা ছিল বাকি যারা ছিল তো পুলিশ সেখানে ব্যারিকেড করেছিল। যতক্ষণ তারা ছিল তারা বলেছে কোনো এমব্লেম ভাঙা দেখতে পায়নি। তারা চলে আসার পরে যখন ঘটনা ঘটেছে, তারা পরিকল্পিতভাবে ওখানে একজন বাংলার অধ্যাপক, আমি নাম নিয়ে বলছি, রাজেশ্বর সিনহা, তিনি সেই ফলক হাতে দাঁড়িয়েছিলেন। আমরা তো 2 বছর আগে বলেছিলাম স্বপ্নদ্বীপের হত্যার সময় সিসিটিভি লাগানো হোক। আজকে যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি লাগালে দুধ কা দুধ, পানি কা পানি পরিষ্কার হয়ে যেত। আজকে রাতে কারা তাণ্ডব চালানো? তাহলে এই যে তাণ্ডবটা চললো একেবারে গেটের সামনে, যে ছবিটা বারবার দেখাচ্ছি, তাহলে এরা কারা? যদি সিসিটিভি থাকতো আজকে যাদবপুরের ক্যাম্পাসে মধ্যরাতে যারা তাণ্ডব চালালো, তারাও সামনে চলে আসতো কারা তাণ্ডব চালালো। সিসিটিভি থেকেই তো এই সমস্যার সূত্রপাত। আজকে সিসিটিভি নেই বলেই জীবিতে, কলেজের জীবিতে ডেকে বিএপির দলিত ছাত্রদের দলিত বলে মারধর করা হলো। আজকে সিসিটিভি নেই বলে তাণ্ডব চলছে। কেউ রাত 12টায় কারো মনে হচ্ছে যাদবপুর ক্যাম্পাসের ভেতরে ঢুকে হ্যাপি দিওয়ালি বলে প্র্যাঙ্ক করছে। এবার কে হ্যাপি দিওয়ালি বললো, তার দায়িত্বকে আমি নিতে যাবো না বিএপি নিতে যাবে? যার ইচ্ছে হচ্ছে সে হ্যাপি দিওয়ালি বলছে, যে যাকে বলছে তার দায়িত্ব। আর যে বলতে জানাচ্ছ কি? আমরা তো বলছি দুর্ভাগ্যজনক, পুলিশ উচ্চ পর্যায়ের তদন্ত এবিপি দাবি করছে, মানে গ্রেফতারের দাবি জানাচ্ছ তো? উচ্চ পর্যায়ে তদন্তে গ্রেফতার হতে পারে, নোটিশ করতে পারে, সেটা পুলিশের ব্যাপার। আমরা বলছি উচ্চ পর্যায়ে তদন্ত। এই যে বুধবার রাতে যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালানো হলো, তার নিন্দা করছো? আমি বলছি সিসিটিভি থাকলে কি ঘটনা হতো? সিসিটিভি থাকলে কি এই ঘটনা হতো? অভিযুক্ত এতক্ষণে শনাক্ত হতো। সিসিটিভি না, কেন নেই কোথাও কি ক্যাম্পাসে? শুভব্রত তুমি কথা এড়িয়ে যাচ্ছ? আমি যেটা জিজ্ঞেস করছি যে তোমরা তাহলে নিন্দা করছো তো? বলছি মূল সমস্যা কারণ সিসিটিভি। শুভব্রত, তোমরা তো ছিলে না বলছো, তোমরা এখানে ছিলে না? এই যে যেভাবে তাণ্ডব চললো বুধবার রাতে, যেভাবে তাণ্ডব চললো, বা এই যে ছবিটা আমরা দেখাচ্ছি, তাহলে তোমরা এর মধ্যে ছিলে না, তাহলে তোমরা নিন্দা করছো তো? উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে, তাকে বিএপি স্বাগত জানাচ্ছে, কমিটি তদন্ত করুক। বিশ্ববিদ্যালয় তো উচ্চ পর্যায়ের কমিটি তো এখন তৈরি করেছে, কিন্তু বুধবার রাতে যে ঘটনা ঘটে গেল, যেখান থেকে সূত্রপাত, তোমরা সেই ঘটনার নিন্দা করছো তো? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা এবিপি বলেছে সমর্থন করে, এবার রাত 12টাকে হ্যাপি দিওয়ালি জানাবে, তার নিন্দা। বাকি এসবের মধ্যে এবিপির কোনো বিষয় নেই। এবিপি এই মানে থানায় যে অভিযোগ দায়ের হয়েছে শুভব্রত, তোমরা গ্রেফতারের দাবি জানাচ্ছ তো? আসল প্রসঙ্গ হলো যেটা এবিভিপির ছাত্র নেতারা জিবি মিটিং করে রাখলো। আজকে পুরো সমস্যার কারণ হলো জিবি মিটিং, ফেরসুর জিবি মিটিং, ছাত্র সংসদের সমস্ত কার্যকলাপ বন্ধ, এটা শিক্ষা দপ্তর ঘোষণা করেছে। তারপরে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন তার জন্য আইন আছে, তার জন্য পুলিশ প্রশাসন আছে, তার জন্য এভাবে গুন্ডামি চলতে পারে না, এভাবে তাণ্ডব চলতে পারে না, তার জন্য নিজের হাতে তোমরা আইন তুলে নিতে পারো না। তার দায়িত্ব নেবে না। এখন যে কোনো সাধারণ মানুষ এবিভির পতাকা যদি ওখানে বিক্ষোভের মাঝখানে না যায় পরিকল্পিতভাবে, তার দায়িত্ব এবিভি নেবে না। যে যেভাবে তাণ্ডব চললো তার তোমরা নিন্দা জানাচ্ছ, তোমরা গ্রেফতারের দাবি জানাচ্ছ, তোমরা স্পষ্ট বলো। আমরা দমন করব, স্পষ্ট ভাষায় বলছি।
36 গলে যেভাবে নকশালিতে দমন হচ্ছে ঠিক এইভাবে বাংলার বুকে দমন হবে। আজকে 600 ক্যাম্পাসে এবিভিপির কাজ, কিন্তু একটা দেখুন- ক্যাম্পাসে এখানে এরকম বেলল্লাপনা চলবে, দীর্ঘদিন এটা চলতে পারে না, লম্বা সময় এটা চলতে পারে না। এরা যে ভাষাতে বোঝে সে ভাষাতে উত্তর হবে, এটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। আর এখান থেকে এবিভিপি নড়বে না। 36 গলে নকশাল দমন হয়েছে, মহারাষ্ট্রে নকশাল নেই, পুরুলিয়াতে নকশাল দমন হয়েছে, এখানে নকশাল হবে। কেন যাদবপুর ক্যাম্পাসের ভেতরে লং লিভ কিষাণজি পোস্টার থাকবে? আপনারা কালকে আপনাদের ক্যামেরা পার্সনকে পাঠান। কেন ফেরসুর কমন রুমের পেছনে লং লিভ কিষাণজি থাকবে? কেন ফেরসুর কমন রুমের পেছনে সার্জিল ইমামের ছবি থাকবে? যারা দেশ সমস্যা বিরোধী। হচ্ছে তোমরা একের পর এক অভিযোগ জানাচ্ছ, কিন্তু সেই অভিযোগগুলোর জন্য তো আপনারা- প্রপার আরেকটা ওয়ে বিষয় আছে, আমরা- পুলিশ প্রশাসন আছে। তোমরা তাহলে আইনের উপর ভরসা আমাকে রাখছো বলতে- না। বলতে দিন। কি থাকবে কি থাকবে না সেটা তোমরা ঠিক করে দেবে। আর একটা ক্যাম্পাসের ভেতরে যে ঘটনাগুলো মানে নিয়মিত তোমরা ঠিক ঘটে করবে আসছে, শুভব্রত, আমার প্রশ্নটা হচ্ছে কি তোমরা ঠিক করে দেবে? আমরা তো বলছি না আমরা ঠিক করব। এবার তাহলে বাকি- তোমরা সেটাই তো করছো। আমরা কোথায় যেভাবে তো করছি? ভাঙচুর চলছে। কে ভাঙচুর করেছে? এবিভিপি ভাঙচুর করেছে, কোথায় প্রমাণ আছে? এটা মিডিয়া হাতে- তৈরি করা হাতে গল্প। ABP আরেকটা পতাকা গল্প, যেগুলো রয়েছে আরেকটা গল্প তৈরি করা হয় যে যাদবপুরে সবাই দেশ বিরোধী। আমরা একবারও বলছি না। যাদবপুরের সাধারণ ছাত্রদের এবিভিপির সাথে যে ছেলেগুলো মার খাচ্ছে তারা তো যাদবপুরে পড়ুয়া। তো দুঃখের ABVP জায়গা যে মার হলো এই খেয়েছে, যে তাণ্ডব চললো, একেবারে সেই ছবিটা একবার রাখবো আপনাদের সামনে। যেভাবে প্রতীক মানে এমব্লেম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িত, ওই এমব্লেম ভেঙে ফেলা হয় গতকাল, যেভাবে তাণ্ডব চলে দেখছেন সেই ছবি। যাদবপুরের অধ্যাপক এই এমব্লেম এই প্রতীকের মাহাত্ম্য কোথায় রয়েছে কি বলছেন অধ্যাপক, দেখুন একবার। এই এমব্লেম জাতীয় গৌরবের প্রতীক এবং এই এমব্লেম তৈরির সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলন এবং জাতির একটা আকাঙ্ক্ষা আছে। এবং এমব্লেমটা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু। এবং এই রকম একটা এমব্লেমের ওপর পা দিয়ে দাঁড়িয়ে মারিয়ে তাকে ভেঙে ফেলা হলো। এই এমব্লেমটার একটা তাৎপর্য আছে, যেমন এটা জ্ঞানের শিখা, এখানে সেরকম পদ্ম, এটা হচ্ছে শতদল বিকশিত পদ্ম, এর সঙ্গেও জড়িয়ে আছে আমাদের এই পদ্ম ফুলের সঙ্গে আমাদের আবেগ, সম্মান, ভালোবাসা। এই এমব্লেমের সঙ্গে একটা ট্র্যাডিশন, ঐতিহ্য জড়িয়ে আছে। আশ্চর্য লাগছে যে পদ্ম ফুল আমাদের দেশের জাতীয় ফুল, যে পদ্ম ফুলের সম্মান নানা অর্থে আমাদের শাস্ত্র এবং সংস্কৃতিতে আছে, তাকে পদদলিত করছে কারা? এবিভিপি নামের একটা ছাত্র সংগঠন। তাকে ভেঙে ফেলছে কারা? পা দিয়ে মারাচ্ছে কারা? ফলে এটা আসলে আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা। বিজেপির প্রতীক ও পদ্ম এবং পদ্মফুল এক অর্থে এটাও ঠিক যে সেটা বিজেপির প্রতীক, তাকে পদদলিত করছে, মারিয়ে ফেলছে। একটা এমব্লেম শুধু যাদবপুরে যিনি পড়েছেন বা পড়ছেন বা যাদবপুরের সঙ্গে জড়িত তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। যাদবপুরের বাইরে যে অগণিত মানুষ যারা এই ন্যাশনাল কাউন্সিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন, যারা জাতীয়তাবাদকে লালন করেছিলেন বুকে, তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, এই এমব্লেমকে আঘাত করার মধ্যে দিয়ে সেই অনুভূতি এবং আবেগকে পদদলিত করা হয়েছে, মর্যাদাহানি হয়েছে। আমি সৈকতের কাছে যাব। সৈকত, এমব্লেমকে আঘাত করা মানে ঐতিহ্যকে আঘাত করা, আবেগকে আঘাত করা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এরকম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের যারাই তাণ্ডব চালালো তাদের মধ্যে ন্যূনতম এই ধারণাটুকু আছে বলে মনে হয় না। যারা ছিল তাতে সিসিটিভির কথা বলছেন, রাস্তার ধারে ঘটনা ঘটেছে, এবিপি আনন্দের ক্যামেরা তো ছিল, সমস্ত ফুটেজগুলো ভালোভাবে দেখলে দেখবেন ওই ঢিল ছোড়া দূরত্বে যাদবপুর, ঢাকুরিয়া এইসব চত্বরের তৃণমূলের তোলাবাজ, বিজেপির তোলাবাজ, এলাকার মস্তান, তারা সব ওইখানে পৌঁছে গেছিল। সেখানে তো গোল গোল করে চিহ্নিত করা যাচ্ছে নস্কর পাড়ার কোন লোক রাত্রিবেলা গিয়ে হর হর মহাদেব, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। যারা এমব্লেম ভেঙেছে তাদের পা, কার পা ছিল, কার মুখ ছিল, কার হাতে এবিভিপি পতাকা ছিল, একথা ঠিক। ভেড়ার পালে সব ভেড়াকে তো আলাদা করে চেনা যায় না। আমাদের পতাকাগুলো বানাতে হয়, রক্ত ঘাম খরচ করে পতাকা তৈরি হয়। এবিভিপির পতাকা এবিভিপির নেতা জানবে কি করে, কে ধরবে? কারণ তৃণমূল যে হারে একের পর এক কলেজগুলোতে তৃণমূলের মাফিয়ারা, গুন্ডারা এবিভিপি হয়ে গেছে, সেইভাবে ওর পক্ষে চেনা সম্ভব নয়। কিন্তু একটা তো চেনা সম্ভব ভাই। গতকালকের মিছিলের শুরুতে তুমি যাদবপুর থানার সামনে কি বলেছিলে? 15 বছর কলেজে ঢুকতে পারিনি, যাদবপুরের গেট টুককে যাদবপুরের ভেতরে ঢুকবো। কলেজ ইউনিভার্সিটির ভেতরে তোমার বলা বাইট মিডিয়ার সামনে যে 15 বছর ঢুকিনি, জোর করে ঢুকবো। কারা গুন্ডা দমন আইন এনেছিল? তোমরা এনেছিলে তো, তোমার বিজেপি এনেছিল। ও সরি, মাফ করবে, তোমরা তো আবার পিতৃমাতৃহীন অনাথ এবিভিপি। আমার প্রশ্ন হচ্ছে, গুন্ডা দমন আইন কেন লাগু হবে না যাদবপুরের বিধায়িকার বিরুদ্ধে? গুন্ডা দমন আইন লাগু কেন হবে না এবিভিপি নেতার বিরুদ্ধে?
থানার সামনে যেভাবে এলাকার সমাজ বিরোধীদের জড়ো করে এদের একজনের কারোর সঙ্গে একবার গোল করে দেখান তো কেউ যাদবপুরের পড়ুয়া কিনা, কেউ ওখানে যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কোনোদিন পড়াশোনার সম্পর্ক ছিল কিনা, আজকে দেশদ্রোহী দেশ বিরোধী। আসলে এই এমব্লেমটার মানে কি? এমব্লেমের মানে হচ্ছে জ্ঞান আলো ভারতীয় সংস্কৃতি। এবিভিপি বিজেপি মানে এরা ভারতীয় সংস্কৃতি বিরোধী। এরাই তো সুকান্তের গলায় মালা পরায়, জুতোর মালা দেয়, এরাই তো রবি ঠাকুরের মূর্তি ভাঙে, এরাই তো নেতাজিকে গুন্ডা বলে, এরাই তো মহাত্মা গান্ধী রবি ঠাকুরের বন্দে মাতরম গানকে চ্যালেঞ্জ করতে পারে। স্বাভাবিকভাবে এই রাজ্যে এরা ক্ষমতায় এসছে, ডবল ইঞ্জিন ক্ষমতায়। মুখের ভাষা শুনুন, ছাত্র নেতা বলছে এইভাবে টাইট দেওয়া হবে, তার মানে কি? বিজেপির নেতা খুব হা হা শোনা গো এবিভিপি আমাদের না, এবিভিপির নেতা বলবেন না গো নকশাল দমন আইন যেমন অমিত শাহ করছে ওই একই আইন লাগু হবে। বিজেপির বিধায়িকা ওখানে গিয়ে বলবে এখানে তাণ্ডব চলবে, তারপর তাণ্ডব হবে। আইনের শাসন চলছে, কোথায় আইন? কেন একজন গ্রেপ্তার হবে না? এলাকায় তৃণমূলের মাতব্বররা গেছিল তোমাদের আগে, এই যাদবপুর দখল করতে পারেনি। গেটের বাইরে ঢিল ছুড়ে একটা ছাত্রকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে আসতে হয়েছিল। তোমরাও আজকে গেট টপকে গেট পাস করার চেষ্টা করেছো, কিন্তু লিখে রাখো এটা যাদবপুর। এখানে সাভারকার চলে না, এখানে নেতাজি ভগৎ সিংদের চলে। এই রাজনীতি যাদবপুরে থাকবে, তোমরা বারে বারে থাপ্পড় খাবে। তোমরা যতবার যাদবপুরকে চ্যালেঞ্জ করবে, যাদবপুর ফ্র্যাটার্নিটি ইউনাইটেড হবে। আজকে গোটা পৃথিবীর কাছে বাংলা বাঙালির মাথা হেট হয়ে গেছে। নন্দলাল বসু কে? এইটা আমি আপনাকে এবিপি এর সাংবাদিককে চ্যালেঞ্জ করে বলছি, আপনি যান এবিভিপির যতজন জমায়েত হয়েছিল একজনও যদি নন্দলাল বসুর সম্পর্কে এক লাইন বলতে পারে, যাদের সঙ্গে শিক্ষার সম্পর্ক নেই, যাদের সঙ্গে পড়াশোনার সম্পর্ক নেই। এই নিখিল বলে ছেলেটা গবেষক, ও জিবি মিটিংয়ে যাবে কেন? জিবি মিটিং তো ছাত্ররা করছে। মাননীয় মন্ত্রী বললেন দুটো ছাত্র গোষ্ঠীর সংঘর্ষ। আরে কোথায় ছাত্র গোষ্ঠী? একদিকে তো যাদবপুরের ছাত্ররা, ইউনাইটেড যাদবপুর, আর উল্টো দিকে বাইরের তৃণমূলের তোলাবাজ আর বিজেপির মস্তান গুন্ডারা মুখে ভগবানের স্লোগান দিয়ে নন্দলাল বসুর এমব্লেম ভাঙছে। এরা বাঙালি বিরোধী, এরা সনাতন বিরোধী, এরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। এরা শিক্ষার আলোটাকে ধ্বংস করতে চায়। এরা জেএনইউকে টার্গেট করে, এরা বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে টার্গেট করে, এরা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট করে, এরা যাদবপুরকেও টার্গেট করছে। কারণ এরা জানে যেখানে শিক্ষার আলো জ্বলবে সেখানে গরুর দুধে সোনা পাওয়ার রাজনীতি চলবে না, সেখানে গোবর দিয়ে ব্রেকফাস্ট করে এই দেশের বুকে অন্ধত্ব কুসংস্কার তাকে ফিরিয়ে আনা যাবে না। কলা সাহিত্য সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য এদের সম্পূর্ণ বিরোধী এই এবিভিপি আরএসএস বিজেপি। এই জন্যই এদেরকে বাংলার মাটি থেকে ছাড়া করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। যাদবপুরের এই ঘটনার পর যাদবপুরের যারা প্রাক্তন অধ্যাপক তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, তারা কি বলছেন দেখুন। যে জীবনানন্দ দাশের কথা, যে মানুষের থেকে কৃষকের থেকে আজ জীবাণুর থেকে আজ কৃষক মানুষ জেগেছে কি হেতুহীন সম্প্রসারণে? এই যে আমরা অ্যামিবা থেকে মানুষ হলাম কেন? কিন্তু লিবিয়ার মহৎ জঙ্গলের মতো। এবং এখানে অশোক স্তম্ভ বা রবীন্দ্রনাথ, এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে যদি পদাঘাতে লুণ্ঠিত করা যায় তাহলে যে কোনো অপরাধেরই মার্জনা হয়। যেটা সরকার বা কর্তৃপক্ষের জাতীয় শোক পালন করা উচিত, তার বদলে তারা এফআইআর করছেন। তাতেই বোঝা যায় যে হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। এই ওয়ার্ডসওয়ার্থ বৃথাই আক্ষেপ করেছেন। আমার ইংরেজি উদ্ধৃতি দিয়ে লাভ হবে না, এতে শুধু প্রমাণিত হবে আমি কিছু মাইনে পেয়ে অধ্যাপনা করতাম। কিন্তু যে অপরাধ মানবতার বিরুদ্ধে হয়েছে সে অপরাধের কোনো ক্ষমা নেই। ক্রমণই বলবো এটা কোনো আন্দোলন নয়, তাতে মানে এটাকে নিন্দা করার কোনো ভাষা আমার নেই। আর তার উপরে আমাদের যে প্রতীক, যেটাকে ভাঙা হলো, পদদলিত করা হলো, আমি যা গল্প শুনেছি, যখন জাতীয় শিক্ষা পর্ষদ তৈরি হয়, রবীন্দ্রনাথের বিখ্যাত টাউন হলের বক্তৃতা সে বিষয়ে রবীন্দ্রনাথ নন্দলাল বসুকে ডেকে বলেছিলেন যে জাতীয় শিক্ষা বিষয়ে আমরা একটা সংগঠন তৈরি করতে চাই, তুমি এর একটা প্রতীক এঁকে দাও। এবং নন্দলাল বসু এই প্রতীকটি এঁকেছিলেন, তার মানে নিশ্চয়ই আপনারা জানেন। দেখুন, প্রশ্ন দু জায়গায়। কেন রাজনৈতিক দলগুলি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দখল করার চেষ্টা করে, আর কেনই বা সরকার বদল হয় কিন্তু এই তাণ্ডবের চেহারার কোনো বদল হয় না? যেভাবে গুন্ডামি চলেছে গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সঙ্গে জড়িত এমব্লেম ভেঙে দেওয়া হয়। সেই এমব্লেম আজকে মেরামত করা হয়, তারপর পুনরায় প্রতিস্থাপন করা হয়। দেখছেন সেই ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই এমব্লেমই গতকাল একেবারে যেভাবে গুন্ডামি চলে, তাণ্ডব চলে, তার ফলে এমব্লেম ভেঙে দেওয়া হয়। একদিকে সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে এমব্লেমের উপর উঠে তাণ্ডব চালানো হয়েছে কিভাবে, তারপর সেই এমব্লেম মেরামতি করা হয় এবং প্রতিস্থাপন করা হয়। যাদবপুর ইউনিভার্সিটি এই যে এমব্লেম, এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গাতে। যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের গর্বের। আমি নিজে 35 বছর যাদবপুর ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, 4 বছরের স্টুডেন্ট ছিলাম, বলে সেই জায়গাতে এটা অত্যন্ত গর্বের জায়গা।
যে যাদবপুর ইউনিভার্সিটি এমব্লেম আমাদের যেটা গর্বের জায়গা, সেটা আবার আমরা 4 নম্বর গেটে হচ্ছে পুনঃস্থাপন করতে পেরেছি। হ্যাঁ, এখানেও আছে, পুলিশে যে এফআইআর করেছে তাতে এখানে এই এমব্লেম ভাঙার ইস্যুটাও আছে। তো সেটা সেই এফআইআর আমরা যাদবপুর পুলিশ স্টেশনে করেছি। এবার সেই অনুযায়ী যা আর কি ব্যবস্থা হওয়ার, অবভিয়াসলি খুবই এটা অত্যন্ত খারাপ জিনিস, এটা আমাদের অত্যন্ত গর্বের জায়গা। কারণ এটার সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি, যেটা একটা এত বড় একটা তার একাডেমিক এক্সেলেন্স রয়েছে, তার কিন্তু সম্মানযুক্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আমি তার সঞ্জয়বাবুর সঙ্গে কথা বলবো। সঞ্জয়বাবু, যাদবপুর বিশ্ববিদ্যালয় উৎকর্ষের কেন্দ্রবিন্দু, যেভাবে তাণ্ডব চলল, যার ফলে এমব্লেম ভেঙে দেওয়া হলো, এ তো ঐতিহ্যের উপর আঘাত। অবশ্যই, এবং আমার মনে হয় এরকম বিপর্যয় আমাদের জাতীয় জীবনের বিপর্যয় বলেই মনে করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু সর্বভারতীয় উৎকর্ষের কেন্দ্র না, শুধু এই নয় যে আজকে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে শিক্ষার জন্য গৌরবের যে বিন্দুগুলো আছে তার মধ্যে যাদবপুর প্রধান এবং অন্যতম। কারণ আইআইটি, আইএসআই, আইআইএম সবই কেন্দ্রীয় সরকার পরিচালিত। যাদবপুর একমাত্র রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় এবং যা দেশে সমস্ত মানুষের গর্ব গৌরবের বিন্দু। সেখানে এমব্লেম ভেঙে দেওয়াকে শুধু মনে করবেন না যে একটা লোগো ভেঙে গেল বা একটা চিহ্ন ভেঙে গেল। আসলে এই এমব্লেমটা একটা সময়ের চিহ্ন। যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল কীভাবে, যারা এটা ভুলে গেছে। আসলে একটা যৌথ বিস্তৃতিতে আমাদের জাতি ভুগছে, অসুস্থ। কারা ভেঙেছে, কি ভেঙেছে, এর থেকে বড় ব্যাপার যে একদল দুর্বৃত্ত, উন্মত্ত এবং আমার ধারণা পাগল, মস্তিষ্ক বিকৃত, তারা যে যাদবপুরের এমব্লেম ভাঙলো, তারা জানে না যে এই প্রতিষ্ঠান স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এবং অরবিন্দ ঘোষ তৈরি করেছিলেন। আমি রাজা সুবোধ মল্লিক বা তৎকালীন অন্যান্য বুদ্ধিজীবীর কথা বলছি না, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এর সঙ্গে জড়িত ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, যেই বিশ্ববিদ্যালয় বা এই শিক্ষাকেন্দ্র কিন্তু গড়ে উঠেছিল স্বদেশিয়ানার একটা প্রতীক হিসাবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী একটা বিকল্প শিক্ষার কেন্দ্র হয়েছিল, তেমনি এটা কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটা বিকল্পের সন্ধান দিচ্ছিল। আমাদের প্রবীণ অধ্যাপকরা দেখবেন সবাই বিলেত ফেরত না, তারা জার্মানি অথবা আমেরিকা ফেরত, যেমন ত্রিগুণা সেন, গোপাল সেন, এরা, হীরালাল রায়। তো এই যে আমরা একটা বিকল্প পথের সন্ধান করেছিলাম, প্রকৃত স্বদেশী পথের সন্ধান করেছিলাম, আজকে যারা এটা ভেঙে দিচ্ছে, যারা ভারতীয়ত্ব নিয়ে এত গর্ব করে, তারা জানে ইতিহাস। এ তো সমূহ বিস্তৃতিরও একটা কালেকটিভ অ্যামনেশিয়া। এই কালেকটিভ অ্যামনেশিয়া এতই সীমাহীন যে তারা নিজেদের ইতিহাসকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। তারা আত্মভূক প্রাণী, নিজেকে ধ্বংস করে। এটা একটা জাতীয় বিষাদের মুহূর্ত। বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে সপ্তদিবানী শ্রীলঙ্কা কাদিলা বিষাদে এই যে প্রতীক চিহ্ন ভেঙে পড়ল। আচার্য নন্দলাল, যিনি আমাদের সংবিধানের চিত্রায়ন করেছিলেন, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্নটি এঁকে দেন, তিনি ব্যক্তি হিসেবে কত গুরুত্বপূর্ণ তা জানি না, কিন্তু গান্ধীজি যে তাকে এত আস্থা রাখতেন, তার উপরে বিশ্বাস করতেন, জওহরলাল নেহরু আমাদের জাতীয় নেতৃত্ব, তার কারণ যে তিনি স্বদেশিয়ানার একটা মূর্ত প্রতীক ছিলেন, শুধু ওরিয়েন্টাল আর্টের দিক দিয়ে নয়, আমাদের ভারতের নবীন স্বপ্ন, নবীন সাধনাগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে। এইটাকে আঘাত করা মানে ভারতের আত্মার ওপর আঘাত করা। এটা শুধু চিহ্ন না, আমি বারবার বলছি, এটা যদি চিহ্ন হয় তাহলে পরের দিন সেটা বানিয়ে নেওয়া যায়, নেওয়া হয়েছে, হবেও। কিন্তু যে জাতি এরকম আত্মবিস্মৃত, বাঙালির ইতিহাস নেই, বাঙালি আত্মবিস্মৃত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আক্ষেপ করতেন, কিন্তু কালকে যা হয়েছে তারপর আর বাঙালির ইতিহাস নিয়ে গৌরবের কোনো জায়গা রইল না। এই অপরাধ ক্ষমার অযোগ্য, এই অনুতাপ সীমানাহীন। আমি অত্যন্ত অপরাধী বোধ করি যে আমি ওখানে 1969 সাল থেকে আছি, ছাত্র হিসেবে, অধ্যাপক হিসেবে, তারপরে অবসর নিয়েছি 2017 সালে। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে এই জাতীয় পাপটি ঘটলো, এর দায়িত্ব তো আমার, এ তোমার, এ আমার পাপ। যেই জাতি আজ অধঃপতনের প্রান্তরেখায় এসে দাঁড়িয়েছে। ঋত্বিক ঘটক বলেছিলেন যে দেশটি ক্রমশ ইতরের দেশ হয়ে দাঁড়াচ্ছে, আর কোনো সৎশিল্পীরই
নিজের দেশকে ইতর বলে দেখানো অধর্মী। সঞ্জয়বাবু ঠিক যেরকম বলছিলেন যে এই অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ, এই যে আঘাত সেটা ভারতের আত্মার উপর আঘাত। সর্বরী মুখোপাধ্যায় যাদবপুরের বিধায়ক, তিনি একেবারে সেই দিন বুধবার রাতে তিনি বলেছিলেন যে তাণ্ডব চলবে সারা রাত, তাণ্ডব চলেছে। তারপর তিনি বলেছিলেন যে 1 ঘন্টা সময় দিলাম, না হলে হোস্টেলে ঢুকবে গোটা সরকার। ভালো চাইলে যারা হামলা চালিয়েছে তাদের সারেন্ডার করান, না হলে যাদবপুরের হোস্টেলে ঢুকবে গোটা বিজেপি এবিভিপি। হুমকি দিয়েছিলেন তিনি। কি বলেছিলেন দেখুন একবার। ভালো চাইলে যারা এই কাজগুলো করেছে, আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে, তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ। আমি শীর্ষেন্দুদার কাছে আসবো। শীর্ষেন্দুদা, একজন বিধায়ক যেভাবে তিনি বলছেন যে একেবারে সারা রাত তাণ্ডব চলবে, তারপর তাণ্ডব চললো, তারপরে এই যে তিনি হুমকি দিলেন, এই যে বক্তব্য আপনি শুনলেন, কেন প্রতারণার মামলা দায়ের হবে না বিধায়কের বিরুদ্ধে? কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ভালো পরিবেশ অত্যন্ত জরুরি। কলেজ বিশ্ববিদ্যালয় কিসের জন্য আছে? এই গন্ডগোল করার জন্য আছে? রাত্রেবেলায় বিশ্ববিদ্যালয়ে কি কাজ ছিল? যেই থাকুন, যে সিসিটিভি হোক, পুলিশ বলছেন যে ওখানে গন্ডগোল হয়েছে, পুলিশ বিশ্ববিদ্যালয়ের জন্য অপেক্ষা করলেন কেন 37 ঘন্টা? রং না দেখে একদম সুমোটো স্বতঃপ্রণোদিত মামলা করেননি কেন? যাদবপুর আইসিকে সাসপেন্ড করুন। সেই জায়গা থেকে ভাবতে হবে যে গন্ডগোলটা আজকে দিনের পর দিন যেভাবে হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে গন্ডগোলটাকে আরও বেশি করে প্রসারিত করলেন কেন? কেন আটকানো গেল না? আজকে রং না দেখে কেন আটকানো গেল না? বহিরাগতরা আজকে গন্ডগোল করছেন, বিএনএস এর ধারাতে তাদের অপরাধ। আজকে ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, তাদেরও কিন্তু নির্দেশিকা আছে যে কোনো বহিরাগত ছাত্রছাত্রী সেই বিশ্ববিদ্যালয়ে কিংবা কলেজে ঢুকতে পারবেন না। সেটা হচ্ছে কেন? এমব্লেমের কথা বলছেন, সত্যিই তো তাই। প্রতীক কি জিনিস সেটা তো ভাবতে হবে। সেটা ভেঙে পড়ছে, তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন যেই হোক, সেটা যে কোনো পার্টি, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। এখানে কালার দেখলে হবে না, না এসএফআই, না এবিপি, না সিপি, কাউকে দেখতে হবে না। ছাত্রছাত্রী তারা কি শিখবেন? তার পরের জন্ম কি শিখবেন? তারা ছোটবেলার টিভিতে কি দেখছেন? যারা আজকে 9, 10-এ পড়েন, 5-এ 6-এ পড়েন, তারা যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বেন। আর বিধায়ক কি বলছেন যে সারা রাত্রির এরকম গন্ডগোল চলবে, নাহলে আমি সরকার, সারা বিজেপি সরকার ঢুকিয়ে দেবো, দল আর সরকার এক হয়ে যাবে। এই জায়গায় কিন্তু এই দম্ভের জন্যই কিন্তু সিপিএম চলে গেছিল, আমরা 237, এই জন্য তৃণমূল চলে গেছিল। ভাবতে হবে 100 দিনের মধ্যে এই দম্ভ আসছে, এটা সরকারকে ভাবতে হবে, শিক্ষামন্ত্রীদের ভাবতে হবে, মুখ্যমন্ত্রীদের। শীর্ষেন্দুদা বলছেন সরকারকে ভাবতে হবে। আমি এখান থেকে শান্তনদার কাছে যাবো। শান্তনদা, আমাদের মনে পড়ে যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য, তিনি একেবারে সেদিনের পরেই স্পষ্ট বলে দিয়েছিলেন যে দল দ্বারা বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত নয় এবিভিপি। তাহলে যাদবপুরের বিধায়ক তিনি এই কথা কি করে বলছেন যে যাদবপুর হোস্টেলে গোটা বিজেপি ঢুকবে, এবিভিপি ঢুকে যাবে? না দেখুন, বিজেপি ঢুকবে এভাবে তো বলা ঠিক না। তিনি বিধায়ক হিসাবে কিছু বলতে পারেন ওখানে। আমি শুনলেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়টা পড়ে কসবা বিধানসভার মধ্যে, কিন্তু এলাকাটা যাদবপুর এলাকা। জনপ্রতিনিধি হিসেবে তিনি খোঁজ করতে পারেন, যেতে পারেন, তার বক্তব্য রাখতে পারেন। কিন্তু আমার এখানে একটা অন্য বড় প্রশ্ন আছে। এই যে সঞ্জয়বাবু, অধ্যাপক সঞ্জয়বাবু বলছিলেন না যে এই লজ্জা রাখি কোথায়, আর উনি 1969 সাল থেকে ওই ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত, উনি শ্রদ্ধেয় অধ্যাপক। তাহলে তো উনি দেখেছেন ভারতবর্ষের একমাত্র বিশ্ববিদ্যালয় যার উপাচার্যকে খুন হয়ে যেতে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গোপাল সেন খুন হয়ে গেছিল 1970 সালে। সেই খুনি আজও ধরা পড়েনি। আমরা যাদবপুর নিয়ে গর্ব করি, কিন্তু এই কলঙ্ক রাখবেন কোথায়? 70 সালে তখন লজ্জা করেনি? 70 সালে তখন হাহাকার হয়নি? কেন গোপাল সেন খুন হলো ইউনিভার্সিটির মধ্যে? তখন তো এবিভিপি ছিল না, তখন তো যাদবপুর বিধায়ক বিজেপির ছিল না। কে খুন করলো? আজকে সব তদন্ত নতুন করে হওয়া দরকার। কয়েকদিন আগে একটি ছেলে স্বপ্নদীপ বা ওরকম কোনো নাম হবে,
স্বপ্ননীল কি স্বপ্নদ্বীপ তাকেও ভাবে খুন করা হলো, তখন লজ্জা লাগেনি? আমার বক্তব্য হচ্ছে যে যা ঘটেছে সেগুলো লজ্জাজনক, আমি এ নিয়ে কোনো ডিসপিউট করছি না, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই 70 সাল থেকে কেন এই ঘটনা ঘটবে? কিন্তু শান্তনদা এই কিন্তু কথাটা না, গোপাল সেন একমাত্র ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি যিনি খুন হয়েছেন, একমাত্র ইউনিভার্সিটি, অন্য ভারতবর্ষের কোন ইউনিভার্সিটিতে, স্বাধীন ভারতে কোন এরকম ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটির মধ্যে খুন হয়নি। এর দায় তো নিতে হবে যারা বলছেন লজ্জা লাগছে। না, সেদিন কি কান কাটা ছিলেন? প্রথম কথা হচ্ছে কে কান কাটা কার নাক কাটা এসব থেকে লাভ নেই। নাক কাটা কান কাটা থাকলে আর যে কলেজ গেটের সামনে এমব্লেম ভাঙতে যেত না বিজেপি এবিপি লোকেরা। প্রশ্ন হচ্ছে কেন যাদবপুরের বিধায়ক তাকে রিজাইন করানো হবে না, কেন তাকে গ্রেপ্তার করা হবে না? যাদবপুর মানে এখানে কোনো ছাত্র সংগঠনের বিষয়, রাজনীতির বিষয় নয়। যাদবপুর ফ্র্যাটার্নিটি মানে সেখানে যুক্তিবাদ, সেখানে গণতান্ত্রিক পরিসর, সেখানে প্রতিবাদী সত্তা। আসলে বিজেপি, এবিভিপি, আরএসএস এই যুক্তিবাদের বিরোধিতা করতে চায়। তাই প্রাক্তন তৃণমূলী শুভেন্দু অধিকারী, আমি বলছি প্রাক্তন তৃণমূল শুভেন্দু অধিকারী আজকে সরকারের মুখ্যমন্ত্রী হয়েছে বলে বিজেপি, এবিভিপি জানে, আরএসএস জানে যে ইলেকশন করে ওরা যাদবপুরে ঢুকতে পারবে না। তার জন্যই এলাকার ক্রিমিনালদের জড়ো করে যাদবপুর দখলের ছক। কেন এখনো অবধি ওই নস্কর পাড়ার পার্থ বলে যাকে চিহ্নিত করা হয়েছে এলাকার মস্তান, যাকে অনুরাগ বাবুর সঙ্গে দেখা গেছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? তাকে কেন গ্রেপ্তার করা হবে না? কেন যাদবপুরের বিধায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হবে না? তিনি হিংসায় উস্কানি দিয়েছেন, কেন যাদবপুরের সামনে তিনি যাবেন? কসবার বিধায়কের যাওয়ার কথা, ওখানে যাদবপুরের বিধায়ক কি করতে যাবেন? এবিভিপির নেতা এখানে বসে রয়েছেন, তিনি ওই দিন একদম যাদবপুরে যে ঘটনা ঘটেছে, যেভাবে গেরুয়া সন্ত্রাস হয়েছে, সত্যি সবার পক্ষে সেটা লজ্জার। এই বক্তব্য আমার আপত্তি আছে। আমি আসবো শান্তনদা, আপনার সঙ্গে আপনি বলবেন। হ্যাঁ, অনির্বাণ, এখানে বিষয়টা হচ্ছে যে এবিভিপির দায়িত্ব বিজেপি তারা নেয়নি। তারা অবশ্য সবসময় বলে থাকে আমাদের কোনো ছাত্র সংগঠন নেই, স্বাভাবিক, শিক্ষার সঙ্গে সংযোগ না থাকলে ছাত্র সংগঠন থাকার প্রশ্ন নেই। কিন্তু এবিভিপি তাহলে ঠিক কাদের সঙ্গে অ্যাফিলিয়েটেড? তারা বলে থাকে যে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে অ্যাফিলিয়েটেড। এবার আরএসএস সেটা কোনো রকম ভারতের কোনো আইনে কি তার রেজিস্ট্রেশন আছে? আমাদের যে কটি পলিটিক্যাল পার্টি, সেটা আপনি তৃণমূল কংগ্রেস বলুন, সিপিআই, সিপিএম, প্রত্যেকের কোথাও না কোথাও তার রেজিস্ট্রেশন আছে, যেটা প্রত্যেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে নিবন্ধীকৃত। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অ্যাফিলিয়েশনের দাবি যারা করে, এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নাকি এদেরকে অশিক্ষিত বর্বর বিদ্যার্থী পরিষদ বলবো আমি জানি না, কিন্তু এদের যাদের সঙ্গে অ্যাফিলিয়েশন তারা তো নিজেরাই কোথাও রেজিস্টার্ড নয়। যে যারা নিজেরাই রেজিস্টার্ড নয় তাদের নাকি ছাত্র সংগঠন, তাদের ছাত্রছাত্রীদের সেখানে সংখ্যাটা কোথায়? যারা এখানে হামলা করতে এলো, যারা পাল্টা এখন প্রশ্ন করছে এমব্লেম নাকি আমরা ভাঙিনি, এটা নাকি বাম ছাত্রছাত্রীরা ভেঙেছে। যদি আমি ধরে নিই তারা সত্যি কথা বলছেন, আজকে আনন্দবাজারের প্রথম পৃষ্ঠায় যে ছবি ছাপা হয়েছে তাতে সরাসরি গেরুয়া তাণ্ডবের কথা বলে যে ছবি দেখা যাচ্ছে, এবিভিপির পতাকা হাতে সেই এমব্লেমের ওপর দাঁড়িয়ে আছে দুই বর্বর। যদি এদের সঙ্গে এবিভিপি সম্পর্ক না থাকে তাহলে এবিভিপির ইনি যেখানে আধিকারিক বসে আছেন, পদাধিকারী বসে আছেন, উনি বলুন ওই দুজন কারা। আপনারা যদি বলেন যে ওই দুজন বাম ছাত্র সংগঠনের কেউ লোক হয়, আইডেন্টিফাই করুন, আইডেন্টিফাই করে পুলিশকে বলুন অ্যারেস্ট করতে। যদি সেই সৎসাহস না থাকে তাই এইটুকু অন্তত স্বীকার করুন যে হামলা করেছেন, সেই দায়টা নিন। এর সমস্যাটা হচ্ছে যে রাজনৈতিকভাবে কাপুরুষ হলে যেটা হয় তার প্রতিটা কাজ ছত্রে ছত্রে, সে এবিভিপি হোক, আরএসএস হোক, বিজেপি হোক, সেটা তারা দেখিয়েই দেয়। তারা হামলাটাও করবে, পুলিশের ক্ষমতাটা পেছনে থাকলে তবেই হামলাটা করে, খেয়াল রাখবেন। মানে এতদিন সাহস হয়নি, কারণ পুলিশ পেছনে ছিল না, তখন ন্যূনতম সাহস হয়নি এক গাছি কাগজ ছেড়বার, কিন্তু আজকে সাহস হয়েছে কারণ পেছনে। অনির্বাণ, কোথাও গিয়ে একটু ভুলে যাচ্ছ না? তৃণমূল আমলেও তো তাই হয়েছিল। তৃণমূল আমলে কোনো তৃণমূল গিয়ে সংকট এই ক্যাম্পাসের এই জায়গা থেকে প্রশ্নটা ওঠে, প্রদীপদা, সরকার বদলায় কিন্তু এই তাণ্ডবের চিত্রটা বদলায় না। প্রদীপদা, দেখুন, পরিবর্তন সরকারের যে এসছে বিজেপি, তারপরে এই যে ক্যাম্পাসে যে তাণ্ডব লীলা আমরা দেখলাম, তার দায়িত্ব এবং দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, উচ্চশিক্ষা দপ্তরকে নিতে হবে, উচ্চশিক্ষা মন্ত্রীকে নিতে হবে। উচ্চশিক্ষামন্ত্রী বিভিন্ন ভাইস চ্যান্সেলরদের সঙ্গে মিটিং করছেন, 19 এবং 20 তারিখ মিটিং করেছেন, কিভাবে জাতীয় শিক্ষানীতির সঙ্গে আমাদের রাজ্যের শিক্ষা সংস্থা মানে প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করা যায়। কিন্তু ক্যাম্পাসে সুরক্ষা এইটা সুনিশ্চিত করার দায়িত্ব কার? ক্যাম্পাসে সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব উপাচার্যের,
ক্যাম্পাসে সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব উচ্চশিক্ষা দপ্তরের, রাজ্য সরকারের। আজকে নতুন রাজ্য সরকার, তার কাছে সবারই মানে অনেক ধরনের এক্সপেকটেশন আছে, কিন্তু সেখানে তারা দেখাচ্ছে যে একের পর এক সমস্ত জায়গায়, সেখানে তোলাবাজি থেকে শুরু করে গুন্ডামি থেকে শুরু করে সব জায়গায় তারা কিন্তু একের পর এক নম্বর পেতে শুরু করেছে। মানে তাদের নেগেটিভ এনার্জি সেইটা প্রবলভাবে দেখা যাচ্ছে পজিটিভ এনার্জির জায়গায়। আজকে দেখুন আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে যদি পরিবর্তনের সরকার এসে কি পরিবর্তন আনলেন, যে একেবারে ঢুকে এই হামলা চালাচ্ছে রাত্রিবেলা যারাই হোক, আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কেন ব্যবস্থা নিচ্ছেন না? একজন বিধায়ক, তিনি ওখানে ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী যারা হোস্টেলে থাকে তাদের সুরক্ষা দিতে বিধায়কের দরকার। সেই হোস্টেলে ঢুকে একদম যারা সেখানে পড়াশোনা করে, যারা সেখানে থাকে, সেই হস্টেলে থাকে, তাদের সুরক্ষা তো সুনিশ্চিত করতে হবে সরকারকে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালালো বহিরাগতরা। একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তারপর আমরা কি দেখলাম, গতকাল তারই প্রতিবাদে দুপক্ষের মিছিল তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। আর এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআরও দায়ের হয়েছে। ও সেই অভিযোগপত্রে ঠিক কি কি উল্লেখ রয়েছে আমরা সরাসরি চলে যাব। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, হ্যাঁ দেখো, ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে এবং পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করেছে। গতকাল যে প্রশ্নটা উঠছিল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন অভিযোগ দায়ের করছে না, বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালানোর পরেও কিসের ভয় পাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কেন এই অভিযোগ দায়ের করা হচ্ছে না। অবশেষে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটা বড় অংশের চাপ তৈরি হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর এবং তারপর আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সেই অভিযোগ পুলিশের কাছে করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে পুলিশ মামলা শুরু করেছে। এখন যে বিষয়টা আলোচ্য সেটা হচ্ছে যে এই অভিযোগপত্রে কি কি বলা হয়েছে। বুধবার রাত্রে এবং বৃহস্পতিবার দুপুরে ঘটনা কি ভয়াবহ ঘটেছে সেটা এই অভিযোগপত্র যেটা পুলিশের কাছে পৌঁছেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগপত্র, সেটাতে ছত্রে ছত্রে সেটা প্রকাশিত। কীরকম? যেটা বলা হচ্ছে যে বুধবার রাত্রির বেলা 12:30 নাগাদ সেখানে বহিরাগতরা ঢুকে পড়ে। বহিরাগতরা জোর করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢোকে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে সেখানে বেশ কিছু পোস্টার হোর্ডিং তারা ছেড়ে, তারপর কিছু ফেস্টুন ফ্ল্যাগ এই সমস্ত জড়ো করে তারা সেখানে রীতিমতো তাণ্ডব চালায়, ভাঙচুর চালায় এবং সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে দেওয়াই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের যে হেরিটেজ বিল্ডিং অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের গেটের সামনে সেই জ্বলন্ত জিনিসপত্র তারা ছুঁড়ে দেয়। অর্থাৎ যেখান থেকে যে কোনো সময় অগ্নিকাণ্ডের মতো ঘটনা এই হেরিটেজ বিল্ডিংয়ে হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটা যথেষ্ট বিপজ্জনক ছিল, কিন্তু যারা বাইরে থেকে এসে এই গুন্ডামি চালিয়েছে তারা এই জিনিসটাও করেছে। জ্বলন্ত জিনিসপত্র হেরিটেজ বিল্ডিংয়ের কোলাপসিবল গেটের মধ্যে দিয়ে ছুঁড়ে দিয়েছে। শুধু এখানেই নয়, যারা ঢুকেছিল তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের কাছে এই যে সিসিটিভি লাগানো ছিল সেই সিসিটিভি পর্যন্ত ভেঙে দিয়েছে। অর্থাৎ ভেতরে ঢুকে ভাঙচুর, সিসিটিভি ভাঙচুর, সমস্ত জিনিসপত্র জড়ো করে আগুন লাগানো, এটা দীর্ঘক্ষণ ধরে চলেছে বুধবার দিন রাত্রে। শুধু এখানেই নয়, তোমার মনে আছে নিশ্চয়ই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের মধ্যে ঢোকার হুমকি দিয়েছিলেন যাদবপুর কেন্দ্রের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় এবং তিনি এই হুমকি দেওয়ার পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের এই হামলাটা হয়। এখন যেটা খুব উল্লেখযোগ্য বিষয় যে তিনি যেরকম বলেছিলেন, হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন হোস্টেলে ঢোকার, এই হোস্টেলের গেট অবধি এই বহিরাগত দুষ্কৃতীরা পৌঁছে গিয়েছিল। তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলের গেটে গিয়ে সেই গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, এটাও এই অভিযোগপত্রে বলা হয়েছে। এর পাশাপাশি যেটা আরও বলা হয়েছে যে বুধবার রাতের পর বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সেখানে ফের
এই একই রকমের তাণ্ডব চালানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রতীক, সেই বিশ্ববিদ্যালয়ের প্রতীক, সেই এমব্লেম, সেইটাকে ভেঙে ফেলা হয়। অর্থাৎ যে সেটাও একদল এই তাণ্ডবকারী করে, সেটাও অভিযোগপত্রে বলা হয়েছে। এর পাশাপাশি আমি তোমাকে যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ বলবো, এই অভিযোগপত্রে বহিরাগতরা কারা তারা সেটা বলা হয়নি, বলা হয়েছে অজ্ঞাত পরিচয়। কিন্তু এই অভিযোগপত্রে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে, সেখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সিসিটিভি রয়েছে সেখানে সমস্ত ঘটনা রেকর্ড হয়েছে, অর্থাৎ কারা করেছে, কি করেছে, সব রেকর্ড হয়েছে। একটা সিসিটিভি 1 নম্বর গেটের কাছে এই দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু বাকি সমস্ত সিসিটিভিতে যেগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই কিছুদিন আগে লাগানো হয়েছে সেখানে সমস্ত কিছু ধরা পড়েছে এবং সেই সমস্ত ফুটেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমস্ত ফুটেজ পুলিশকে তাদের তদন্তের স্বার্থে পুলিশের হাতে তুলে দিতে চায় বলেও এই অভিযোগপত্রে পরিষ্কার জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ কি এই সমস্ত সিসিটিভির ফুটেজ নিয়ে যে সমস্ত দুষ্কৃতীরা বুধবার রাতে বা বৃহস্পতিবার দুপুরে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালিয়েছে সেই তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করবে? তার কারণ অভিযোগপত্রে তাদেরকে অজ্ঞাত পরিচয় বলা হলেও এদের প্রত্যেকের পরিচয় যে সিসিটিভির ফুটেজ দেখে জানাটা খুব সহজ, সেটা বোঝাই যাচ্ছে। ফলে এখন এটাই দেখতে হবে যে সেই সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করে কিনা, আর গ্রেপ্তার করলে কবে করে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। গ্রেপ্তার করলে কবে গ্রেপ্তার হয় সেদিকে এখন নজর। তবে সর্বরী মুখোপাধ্যায়, বিধায়ক, যাদবপুরের বিধায়ক, তিনি একবার বলেছিলেন যে একেবারে সারা রাত তাণ্ডব চলবে। গতকাল তিনি যে কথা বলেছেন যে 1 ঘন্টা সময় দিলাম, না হলে হোস্টেলে ঢুকবে গোটা সরকার। দেখুন, ভালো চাইলে যারা এই কাজগুলো করেছে, আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে, তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। আমি এখান থেকে সঞ্জয় বাবুর কাছে যাব। সঞ্জয় বাবু, মানে এইভাবে তাণ্ডব চলেছে, একেবারে অভিযোগপত্রে FIR এ উল্লেখ রয়েছে, বিধায়ক বলার পরে তাণ্ডব চলেছে, কি বলবেন? আমার কিছু বলার নেই। আমার খুব সুরিয়াল, পরাবাস্তব অবস্থা মনে হচ্ছে। একজন বিধায়ক কি করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেন এবং কি করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও, রাজ্যে একটা পুলিশ ব্যবস্থা থাকা সত্ত্বেও, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকা সত্ত্বেও নিজেকে স্বশাসিত একজন দণ্ডদাত্রী মনে করতে পারেন, এটা আমি আমার শিক্ষক জীবনে বুঝে উঠতে পারি না। আমাকে ক্ষমা করবেন আমার অশিক্ষার জন্য, কিন্তু আমি এই স্পর্ধা, এই ঔদ্ধত্য ভারতীয় গণতন্ত্র এবং সংবিধানের পরিপন্থী বলে মনে করি। এটা হতে পারে না। আমি মনে করি যে যদি কোনো অসুস্থতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হয়ে থাকে, যা হয়েছে, তার জন্য উপাচার্য আছেন, তার জন্য রাজ্য সরকার আছেন। উপাচার্যের যদি অভিযোগ থাকে রাজ্য সরকার সেটা সুরাহা করবেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, পুলিশ মন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, তারা সেই জিনিসগুলো দেখবেন। সমস্ত দায়িত্ব তো ভাগ করা আছে। আর আমাদের দেশে সবচেয়ে বড় কথা সংবিধান আছে। এ তো আর এমন না যে আগেকার দিনের লাঠিয়াল যে তারা ঠিক করবেন কোন অঞ্চল জমিদারি কি ঠিক হবে। একটা সুস্থ স্বাধীন দেশে প্রথম কথা বিশ্ববিদ্যালয়ের বিধায়ক কেন হস্তক্ষেপ করবেন সেটা তো হয়ে যাচ্ছে না। অক্সফোর্ড, কেমব্রিজ বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কি এলাকার সেনেটাররা এসে নিয়ন্ত্রণ করে? আশুতোষ মুখোপাধ্যায় এটা পছন্দ করতেন? তিনি ছোট লাটকে পর্যন্ত হস্তক্ষেপ করতে দিতেন না। আপনি যদি স্যার আশুতোষের ঐতিহ্য মানেন, আপনি যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মহান স্বশাসনের ঐতিহ্য মানেন, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন, তাহলে এই ধরনের গুন্ডাতন্ত্র আপনি প্রশ্রয় দিতে পারেন না। আমি দলীয় রাজনীতির মধ্যে যেতে চাইছি না। কে বা কারা, কোন দল, তুমি কোন দলে, শঙ্খ ঘোষের এই প্রশ্নের আমি জবাব দিতে চাইছি না। আমি চাই একজন শিক্ষক, শিক্ষানুরাগী মানুষ হিসেবে, আমি চাই একজন বিদ্যার্থী হিসেবে,
আমি চাই আমার মৃত্যুর আগে যেন দেশ এরকম সর্বনাশের দিকে না যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু মানুষের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আগুনে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। সেই বিশ্ববিদ্যালয় 1906 সাল থেকে আজকে 2026-এর মাথায় এই রকম বিপর্যয়ের মুখে পড়েছে। আগেও তারা অনেক বিপর্যয় দেখেছে, যেমন আপনারাই বললেন গোপাল সেনের মৃত্যু, আমি তার অন্ত্যেষ্টি শোভাযাত্রায় ছিলাম একজন ছাত্র হিসেবে। তো এরকম দুর্ঘটনা ঘটেছে, সে তো আমাদের জাতির জনকও নিহত হয়েছেন গুলিতে, এবং তার জন্য ভারতবর্ষের জীবনযাত্রা স্তব্ধ হয়ে যায়নি বা আইন স্তব্ধ হয়ে যায়নি। আমি শুধু আশা করব মানুষের শুভবুদ্ধি জাগ্রত হবে, আইন এবং প্রশাসন তাদের যা যা কর্তব্য তা পালন করবে। আমাদের মুখ্যমন্ত্রী আছেন, সম্ভবত আইন দপ্তর, এই পুলিশ দপ্তর তারই হাতে, তিনি হস্তক্ষেপ করবেন। এরকম এলাকার বিধায়ক, যে এলাকার কোনো লোক যদি মনে করেন আজকে তিনি যাদবপুরকে, পরশুদিন তিনি আরজিকরকে শায়েস্তা করবেন, এটা তো প্রাচীন ফিউডাল জমিদারদের মনোভাব, এ তো কোনো আধুনিক মনোভাবই না। এ তো রাজ্যের স্বার্থের পরিপন্থী, এ তো দেশপ্রেমের পরিপন্থী, এ তো স্বাজাত্যবোধের পরিপন্থী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্মকেন্দ্রে আঘাত করা, আমি আগেই বলেছি, স্বদেশিয়ানার মর্মকেন্দ্রে আঘাত করা। আজকে যারা স্বদেশি শিক্ষা, স্বদেশি বার্তা আমাদের কানে পৌঁছে দিতে চান, তাদের তো বিশেষভাবে দায়িত্ব যাতে স্বাজাত্যবোধ জাগ্রত হয়, যাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ণ থাকে। একদম, সবাই সেটাই চায়। দেখুন, এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে তাণ্ডব চলল, তার প্রতিবাদে আজকে মেদিনীপুর কলেজও উত্তাল হয়ে উঠল। এবিভিপি ও এসএফআই এর মধ্যে সংঘর্ষ ঘিরে এই পরিস্থিতি তৈরি হলো মেদিনীপুর কলেজে। দেখুন, মাটিতে ফেলে মার, কিল ঘুষির চর, কলার ধরে টেনে হিঁচড়ে মার, সামাল দিতে এসে আক্রান্ত হতে হলো এক অধ্যাপককেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি ও সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তাল হয়ে উঠল মেদিনীপুর কলেজ। আমরা বাইরে বেরোতে পারছি না, কারণ তারা এখনো বাইরে আছে, আমাদের থ্রেটেনিং করেছে যে তারা আমাদের খুন করে ফেলবে। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল এবিভিপি ও এসএফআই। এই বামপন্থী নকশাল ছাত্র সংগঠন যারা মেদিনীপুর কলেজে, মেদিনীপুর অটোনমাস কলেজের ভেতরে ঢোকে, ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন রকম অ্যান্টি ন্যাশনাল স্লোগান, ভারত মাতার বিরুদ্ধে এবং ছাত্র হিতের বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগানিং করে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর কলেজে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিল এসএফআই। অভিযোগ, তখনই সেখানে তাদের ওপর চড়াও হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। দুপক্ষের মধ্যে বেঁধে যায় সংঘর্ষ, বহিরাগতরা কলেজে ঢুকে মারধর করেছে বলে অভিযোগ তোলে এসএফআই। বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ে একজন, আমাদের দ্বারা আমরা তাকে চিহ্নিতকরণ করতে পেরেছি। সে ছাড়াও আরও 3-4 জন বহিরাগত ছিল, তারা এসে আমাদের উপর হঠাৎ আক্রমণ চালায়। বহিরাগত না, আমরা বারবার বলছি আমরা মেদিনীপুরের ছেলে। আমি বিদ্যার্থী পরিষদের এসএফডি জেলার কনভেনর আছি এখন, এবং আমি মির্জাপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, এবং আমার দায়িত্ব এখানে ভাইদেরকে রক্ষা করা। এরা তো মার খেতে পারে না। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। মানে আমি এখান থেকে শুভময়দার কাছে যাবো। শুভময়দা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি দেখালাম, তারপরে মেদিনীপুর কলেজ, কি মনে হচ্ছে শুভময়দা, এই যে তাণ্ডব, এই যে সন্ত্রাস, সেটা কি অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজেও ছড়িয়ে পড়ছে? হ্যাঁ, দেখুন, মানে এই তাণ্ডব বা সন্ত্রাস বিশ্ববিদ্যালয়ে না ছড়ানোটাই ভালো, এবং আমার মনে হয় না এটা পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র। এবং এখানে আমি, তবে রাজনীতির যে ধারাটা চলছে, আমি কিন্তু বিশেষ কোনো রাজনীতিবিদ সম্পর্কে বলছি না। আমাদের এখানে যারা আছেন, সৈকত আছেন, অনির্বাণ বাবু আছেন, সায়ন্তন বাবু আছেন, তারা যথেষ্টই অত্যন্ত বুঝে সুঝে একটা অত্যন্ত তথ্যগত একটা রাজনীতি করেন। কিন্তু যে কথাটি সঞ্জয়দা বারবার বলছিলেন, যে বাংলা ভাষায় উনি কথা বলছিলেন, যে গণতন্ত্রের স্বপ্ন উনি দেখছিলেন, এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে বামফ্রন্ট রাজত্বের শেষ দিক, তারপর তৃণমূলের দীর্ঘ রাজত্ব এবং বর্তমান বিজেপি রাজত্ব, এতে কিন্তু উনি সত্যিকারেরই একটা ইউটোপিয়ার জগতে আছেন। উনি যে বাংলা ভাষা, যে সুন্দর শব্দবন্ধ ব্যবহার করছেন, এটা শোনার মতো কান আমাদের কিন্তু এখন আর নেই। এর জন্য দুঃখ পেতে হতে পারে।
এবার মূল জায়গাটা যাদবপুরের কি আসছে সেটা হচ্ছে এই সঞ্জয়দার মতন মানুষরা যারা, তারা যাদবপুরের যে পড়ুয়া, গবেষক, শিক্ষক, এরা না গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের যে শিক্ষা, স্বাদেশিকতার যে শিক্ষা, এই শিক্ষাটি পেয়েছেন এবং তারা এই পুরনো ধারাটি বজায় রাখতে চান। যাদবপুরে গোলমাল যে হয়নি এমনটা নয়, সায়ন্তনবাবু একেবারে সঠিক কথা বলেছেন, সঞ্জয়বাবু প্রতিযুক্তি দিয়েছেন, গান্ধীজির মৃত্যু, ইন্দিরা গান্ধীর মৃত্যু এরকম হবে এবং এগুলো আমরা হওয়া চাই না, এগুলোর থেকে আমাদের সাবধান হতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এটা চাই না। কিন্তু যাদবপুর স্বৈরাচার এবং একাধিপত্যকে প্রত্যাখ্যান করেছে শাসকের বিরুদ্ধে, এটা পরিষ্কার করে বুঝতে হবে। ফলে যদিও প্রচুর পুরনো তৃণমূল আজকের বিজেপির মধ্যে আছেন, কিন্তু বিজেপির মধ্যেও একটা অংশ আছেন যারা গৈরিকীকরণ, হিন্দু রাষ্ট্রবাদের জায়গাটা চান। এবার সেই জায়গাটা যাদবপুরে যে ধরনের মেধারা ঢুকছেন তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে মিলছে না, তারা একটি বামপন্থী ভাবনার দিকে মোটের ওপর আছেন। এবার কি করতে পারেন, যাদের অন্যদিকে দক্ষিণপন্থী ভাবনা, তারা খুব ভালো পড়াশোনা করে পরীক্ষা দিয়ে যাদবপুরে ঢুকতে পারেন। আর অন্যটা হচ্ছে গায়ের জোরে করতে পারেন। এই যে একটা যেভাবে ঝান্ডা নিয়ে, এই গেরুয়া ঝান্ডা তো নিশ্চয়ই বিজেপির যারা তাত্ত্বিক লোকজন আছেন তারা তো এটা সমর্থন করছেন না, এবিভিপিও তো সমর্থন করছে না। এবার যারা ঢুকেছে, একটু আগে দেখছিলাম সৈকত সায়ন্তনবাবুর খুব কাছে আছে বলে, পাশাপাশি বলে বোধহয় সায়ন্তনবাবুকে দেখে প্রভাবিত হয়েছে, বলল কি না বিজেপি তৃণমূল মিশে গেছে, একে অপরকে চিনছে না। না সৈকতবাবু, সায়ন্তনবাবুর বিজেপি আর পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূল এক নয়। পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূল উভয়কে অত্যন্ত ভালোভাবে চেনে, আপনি হয়তো চেনেন না। ফলে সায়ন্তনবাবুদের যে আদর্শবাদী বিজেপি, যারা বহু বছর ধরে এই দলে আছেন, রাজ্য শাসনটা কিন্তু সেই বিজেপি করছে না। ফলে তাদের যে উদ্দেশ্য এবং সেইখানে তার পেছনে হিন্দু রাষ্ট্রবাদের যে উদ্দেশ্য, সেই জায়গায় বামপন্থীদের সঙ্গে লড়াই। আর যাদবপুরের ছাত্র শিক্ষক যারা একেবারে গোটা দেশের কথা ভাবেন, দেশটাকে এগিয়ে নিয়ে চলেছেন, তারা কিন্তু কেউ যে একেবারে মাওবাদী সশস্ত্র বিপ্লব করছে এরকম নয়, এক দুজন থাকতে পারেন। এই জায়গাটা কিন্তু বারবার করে বুঝতে হবে যে আমাদের যাদবপুরের আধিপত্যবাদের উপর চলতে পারে না। একটা যেটা এখানে আমাদের অতনুদা রিপোর্টটা দিলেন যে কি এফআইআর হয়েছে কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, দেখুন ঘটনার সূত্রপাত আমি সংবাদ মাধ্যম থেকে জানি, আমাকে ইউনিভার্সিটিরও কেউ বলেননি, বিদ্যার্থী পরিষদেরও কেউ বলেননি। সেটা হচ্ছে তাদের জিবি মিটিংয়ে বিদ্যার্থী পরিষদের ওখানে যারা ইউনিভার্সিটির ছাত্র ছিল তাদের উপর হামলা চালায় প্রায় 25-30 জন, এবং বিদ্যার্থী পরিষদের বোধহয় 2-3 জন ওখানে খুব মারাত্মকভাবে আহত হয়, তারা হাসপাতালে ভর্তি হয়। এবার স্বাভাবিকভাবেই এত বড় একটা ঘটনা ইউনিভার্সিটির মধ্যে প্রথমে ঘটেছে, সেটা কেন ইউনিভার্সিটি রিপোর্টে কিন্তু উল্লেখ আছে সায়ন্তনদা যে সমস্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, একটা ক্যামেরা ভেঙে দেওয়া হলেও বাকি ক্যামেরাতে সেটা ধরা পড়েছে। অবশ্যই থাকবে যে 3 জন আহত হয়েছে, তারা আহত হচ্ছে তা থাকবে, যদি ওখানে সিসিটিভি থাকে এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছে। আমার বক্তব্য একটাই, এত কিছু লিখেছেন সুময় অনেকক্ষণ বলেছেন, আমি 10টা খুব দ্রুত এত কিছু তারা বলেছেন, কিন্তু পুলিশ রিপোর্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই ঘটনার উল্লেখ করেছেন কিনা, যদি না করে থাকেন রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তর অবশ্যই ভাইস চ্যান্সেলরের কাছ থেকে রিপোর্ট তলব করুক। এই যে এত বড় ঘটনা ঘটেছে, পুলিশের এখানেও অ্যাকশন নিতে হবে। এই পার্থ চক্রবর্তী ঢাকুরিয়া নস্করপাড়ায় বাড়ি, এর বিরুদ্ধে এফআইআর রাজ্য সরকার, রাজ্যের পুলিশ সুমোটো করবে কিনা। যাদবপুরের বিধায়ক হিংসায় প্ররোচনা দিয়েছে, তার পদত্যাগের দাবি জানাচ্ছি, সরকার ব্যবস্থা নেবে কিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ভয় আউট ভরসাহীন, এ কোন পরিবেশ, কোন উচ্ছৃঙ্খল উন্মত্ত বাহিনী। আমি শীর্ষেন্দুদারদের মতন অনেক যারা বহুজন মানুষ, বিদগ্ধ মানুষ রয়েছে, তাদের কাছে আহ্বান জানাবো, এই সময়টা সবটা গুলিয়ে দেওয়ার সময় নয়, এই সময়টা আমি সুব্রতর কাছে আসবো। সুব্রত, তুমি কিছুক্ষণ আগে বলছিলে না সিসিটিভি ফুটেজ থাকলে সমস্ত স্পষ্ট হয়ে যাবে, রয়েছে কিন্তু সিসিটিভি ফুটেজ, ইতিহাসকে রক্ষা করতে হবে। এই তোমার বলার সময় শেষ, আমি বলছি যে সৈকতগিরি এখানে বড় বড় কথা বলছেন, সৈকতগিরিরও ভিডিও আছে, তিনি বলেছেন 2029-এর পর বিশেষ কাউকে ক্ষমতা নেই শুভেন্দুবাবুর বাঁচানোর। যাই হোক, রাজনীতির বিষয় আমি যদি ডিস্টার্ব করা শুরু করি তুমি পুরো শোতে বলতে পারবে না, সুতরাং বলো না। আজকে যারা বলছেন উপাচার্যের উচিত, এই যে গত 10 বছর ধরে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, 2019, তার আগে 2016, আজকে 2026, বারবার এবিপির ওপর আক্রমণ যাদবপুর ক্যাম্পাসে নেমে আসছে।
তখন উপাচার্য যাদের উপর আক্রমণের উপাচার্য তাদের বিরুদ্ধে অনির্বাণ, অনির্বাণ, এবার অনির্বাণের বক্তব্য শুনতে হবে। অনির্বাণ, থামালাম, দুজনকে থামালাম। অনির্বাণ, অনির্বাণ বলো। সায়ন্তন দা, আরে সই কথা বলতে দাও। সায়ন্তন দা, হ্যাঁ ভাই ঠিক আছে, হয়ে গেছে আবার সায়ন্তন দা যেটা বলছিলেন একটু আগে ভাই, হ্যাঁ হয়েছে, আঙুল নাড়িয়ে কোনো লাভ নেই। সায়ন্তন আবার মিম হয়ে যাবে, তোমার কি দরকার? সায়ন্তন দা একটু আগে বলছিলেন 2-3 জন নাকি মারাত্মক আহত হয়েছে। সে এমনই মারাত্মক আহত হয়েছেন তারা যে কেবিসি মেডিকেল কলেজ তাদেরকে কয়েক ঘন্টা ভর্তিও রাখতে পারেনি, রাত 3টের সময় ছেড়ে দিয়েছে এবং তারা পরদিন সারাদিন ক্যাম্পাসে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে। এবার আপনি আমাকে বলুন, এত মারাত্মক আহত হয়ে তাদের কি উচিত হয়েছে দাপিয়ে বেড়ানো? এই দাপিয়ে বেড়ানোর থেকেই তো এই এবিভিপি যাদের দায়িত্ব সমর্থন করো নাকি? যাদের দায়িত্ব সমর্থন করো, তোমার দায়িত্ব যাদেরকে মেরেছে তাদের সমর্থন করো ভাই। একে বলে বেওয়ারি, সেটা বেওয়ারি ছাত্র সংগঠনে তোমার ভালো লাগছে? সৈকতন্ত তার একটা মাদার পার্টি বলতে পারবে আমরা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, বেওয়ারিশ নয়, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। মাথার উপর নেই, আমরা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। ইতিহাস পড়েছো, বালিশ আর কালীঘাটের মধ্যে কনফিউশন করেছো। বেশ বেশ, এই রাজনৈতিক তরজার মধ্যে থেকে যে কথাগুলো বলতে হবে, যে তদন্ত কোন পথে এগোয় সেদিকে তো নজর থাকবেই, তবে ব্যবস্থা কি নেওয়া হবে? আমি প্রদীপদার কাছে যাব। প্রদীপদা, তাণ্ডব চললো, এফআইআরও দায়ের হলো, কিন্তু উপযুক্ত ব্যবস্থাটা নেওয়া হবে তো? দেখুন, প্রত্যেকটা ঘটনার একটা দায় এবং দায়িত্ব রয়েছে। এত বড় যে ঘটনা ঘটলো, তদন্ত কমিটি কিন্তু দায়িত্বটা কার, দায়টা কে নেবে এইটা জানতে হবে। এবং প্রত্যেকটা ক্যাম্পাসে আজকে বিশ্ববিদ্যালয় হোক কলেজ হোক, বহিরাগতদের প্রবেশ নিষেধ করার একটা আইন তৈরি করতে হবে এবং দেখতে হবে বহিরাগত কাদের বলে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে কে এন্ট্রি নেবে এবং নিতে পারবে না, এইটা স্পষ্ট গাইডলাইন দরকার উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। এবং এই যে এখন আরো শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলা ছড়াবে, তার কারণ এখন ছাত্রছাত্রীরা আসছে, তাদের উপর এই যে নতুন ভাবে যাতে সংসদ নির্বাচনের মাধ্যমে এই যে উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানিতে যদি দাঙ্গা হয় তাহলে তো বিএনএস এর 191 এবং 192 এবং 194-তে এই শুধু মেদিনীপুর কি যাদবপুর যেখানেই হোক প্রকাশ্যে মারামারি করছেন, প্রতীক ভাঙছেন, তবে আজকে পুড়িয়ে দিচ্ছেন সম্পত্তি, পোস্টার পড়াচ্ছেন 326, সিসিটিভি ভাঙছেন 324, বিএনএস এর অনেক আইন আছে, এগুলো দেখতে হবে কোন কোন আইনের ধারায় আজকে এফআইআর হয়েছে। আজকে যদি দখলই করতে হয় রাত্রেবেলা, কেন ইলেকশন হচ্ছে না? কেন কলেজে বিশ্ববিদ্যালয়ে ইলেকশন করছেন না? আগের সরকার তো অনেক বছর ধরে ইলেকশন করেনি, ইলেকশনটা কবে হবে আজকে সেইটা দেখতে হবে। যে ইলেকশন করবার পর যেই আসুক সেই একদম আমরাও চাই। সরকার বারবার ক্ষমতায় আসার পর বলেছে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং সেই মতো যে সমস্ত বহিরাগতরা এইভাবে তাণ্ডব চালালো তাদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তবে সর্বোপরি মুখোপাধ্যায় বিধায়ক তিনি যে কথা বলেছিলেন সেই হুঁশিয়ারির পর এবার তিনি ডিগবাজি খেলেন। কি বলেছেন তিনি দেখাবো আপনাদের এরপর, সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।